Hello learners, welcome to Virtual School. This is Tawfiq Hassan with you with Voice Changes Part 2. গতদিন আমরা শিখেছিলাম ভয়েস চেঞ্জের পার্ট 1। সেখানে আমরা অ্যাক্টিভ টু প্যাসিভ অ্যাসার্টিভ সেন্টেন্স পর্যন্ত শিখেছি। আজকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স শিখব। ইন্টারোগেটিভ সেন্টেন্সের কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি সেটা শিখব। ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা জানি দুই ভাবে শুরু হয়, একটা হচ্ছে সাহায্যকারী ভার্ব দিয়ে, আরেকটি হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন দিয়ে। একটা হচ্ছে সাহায্যকারী ভার্ব দিয়ে, আরেকটা ডাব্লিউএস কোশ্চেন দিয়ে। এখন এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের চেঞ্জিং সিস্টেমটা কিন্তু একই, আমরা অ্যাসার্টিভে যেরকম শিখেছিলাম ইন্টারোগেটিভে সেম। পার্থক্য হচ্ছে অ্যাসার্টিভে সাবজেক্ট দিয়ে সেন্টেন্স শুরু হয়, আর ইন্টারোগেটিভে সাহায্যকারী ভার্ব দিয়ে অথবা ডাব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হয়। তাহলে ওইগুলাই বিবেচনা রেখে আমরা চেঞ্জ করব, তবে অন্যান্য বেসিক জিনিসগুলো কিন্তু সব আগের মধ্যেই থাকবে। যেমন আমরা যদি একটা সেন্টেন্স লিখি, হ্যাভ ইউ প্রিপেয়ার্ড your lesson? Have you prepared your lesson? এটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং এটি শুরু হয়েছে কি দিয়ে? সাহায্যকারী ভার্ব দিয়ে। তাহলে এটা প্যাসিভ করতে গেলেও ইন্টারোগেটিভই থাকবে, অর্থাৎ সাহায্যকারী ভার্বটি আগে থাকবে এবং অন্যান্য নিয়ম আগের মতো। যেমন প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা কি শিখেছিলাম, যে আগে অ্যাক্টিভের যে অবজেক্ট থাকবে সেটিকে সাবজেক্ট করতে হবে, রাইট? এরপরে হচ্ছে সাহায্যকারী ভার্ব লিখতে হবে। এখন ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাহায্যকারী ভার্বটা আগে লিখতে হবে, কিন্তু সেই অবজেক্টকে কিন্তু সাবজেক্ট করতে হবে। যেমন এই সেন্টেন্সে অবজেক্ট কি রয়েছে? ইওর লেসন। তাহলে এইটাকে এখন আমরা সাবজেক্ট করব। এখন সাবজেক্ট যেটা হবে সাহায্যকারী ভার্ব তো সেটা অনুসারে হবে, এটা তো আমরা আগেই শিখেছি। তাহলে সেই ক্ষেত্রে এইখানে দেখা যাচ্ছে হ্যাভ আছে সাহায্যকারী ভার্ব, তাহলে আমরা এইখানে সাহায্যকারী ভার্ব কি লিখবো? হ্যাভ বা হ্যাজ। কারণ হ্যাভ থাকলে আমরা জানি হ্যাভ অথবা হ্যাজ হবে, এটা ডিপেন্ড করবে এইখানে যে সাবজেক্ট হচ্ছে তার উপর। এইখানে এখন সাবজেক্ট কোনটা? ইওর লেসন। তাহলে ইওর লেসনের পরে কি বসবে? হ্যাভ নাকি হ্যাজ? যদি ইওর লেসনের পরে হ্যাভ বসে তাহলে হ্যাভই থাকবে, আর যদি হ্যাজ বসে তাহলে হ্যাজ লিখতে হবে। এখন আমরা দেখবো ইওর লেসনের পরে কি বসবে? হ্যাজ বসবে স্বাভাবিকভাবে। তাহলে আমরা এইখানে প্রথমে সেই হ্যাজটা লিখবো, হ্যাজ ইওর লেসন। ক্লিয়ার বিষয়টা? এইখানে এই হ্যাভের জন্যই হ্যাজ হয়েছে, কারণ হ্যাভ থাকলে হ্যাভ বা হ্যাজ যে কোনো একটা হবে, সেটা নির্ভর করবে এখানে সাবজেক্ট কোনটি হচ্ছে তার উপর। তাহলে ইওর লেসন যেহেতু এরপরে হ্যাজ হওয়ার কথা, তাই এখানে হ্যাজ হয়েছে। আচ্ছা, তাহলে হ্যাজ ইওর লেসন। আমরা শিখেছিলাম হ্যাভ, হ্যাজ, হ্যাড যদি থাকে সাহায্যকারী ভার্ব, তাহলে তারপরে বিন লিখতে হয়। তাহলে এটা আমরা এবার এখন কি লিখবো? বিন। এখন দেখো একটা বিষয় রয়েছে, আমরা শিখেছি হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে বিন লিখতে হবে। এইখানে হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরেই লিখেছি, কিন্তু তার আগে সাবজেক্ট রয়েছে। যদি কোন সাহায্যকারী ভার্ব দুই অংশের হয়, যেমন এই যে হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, ওকে, এরকম যদি হয় এবং সেই সেন্টেন্সে সেটি যদি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, তাহলে ওই দুই অংশের সাহায্যকারী ভার্বের প্রথম অংশ সাবজেক্টের আগে বসবে আর দ্বিতীয় অংশ সাবজেক্টের পরে বসবে, যার কারণে এখানে হ্যাজ বিনটা ভাগ হয়ে হ্যাজ ইওর লেসন বিন হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে হ্যাজ ইওর লেসন বিন, এরপরে কি হওয়ার কথা ছিল? মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল। তো এখানে দেয়াই আছে প্রিপেয়ার্ড ফার্স্ট পার্টিসিপল। তাহলে হ্যাজ ইওর লেসন বিন প্রিপেয়ার্ড, এরপরে কি লিখবো? বাই। এইটি এখানে সাবজেক্ট, তাই না? তাহলে সাবজেক্টটিকে আমরা অবজেক্ট করব, তাহলে বাই ইউ। হয়ে গেল ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস আমরা শিখলাম। এটি কিন্তু অ্যাসার্টিভের মতোই ছিল, শুধু এটি ইন্টারোগেটিভ হওয়ার কারণে সাহায্যকারী ভার্বটি সাবজেক্টের আগে লিখতে হয়েছে। এই এখন আমরা দেখি যদি ডাব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হয়, সেই ক্ষেত্রে আমরা কি করব? যেমন ডাব্লিউএস কোশ্চেনে কিন্তু আবার কিছু ব্যাপার আছে। ডাব্লিউএস কোশ্চেনে কিছু কিছু ডাব্লিউএস কোশ্চেন আছে যেগুলো চেঞ্জ হবে। যেরকম যদি হু দিয়ে কোনো বাক্য হয়, তাহলে হু এর পরিবর্তে আমরা কি লিখব? হু এর পরিবর্তে আমরা লিখব বাই হোম। বাই হোম, এটা মনে রাখতে হবে যে হু থাকলে বাই হোম লিখতে হবে। এখন আমরা দেখি
who has broken the cup. Who has broken the cup? তাহলে who এর পরিবর্তে আমরা কি লিখব? by whom লিখলাম। এরপর কি হওয়ার কথা, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স তাহলে সাবজেক্টের আগেই সাহায্যকারী ভার্ব লিখতে হবে। আচ্ছা সাবজেক্ট কোনটি হবে? এখানে যেটি অবজেক্ট রয়েছে এটি সাবজেক্ট হবে, দ্য কাপ। তাহলে এখানে দ্য কাপটা এখানে সাবজেক্ট হবে, কিন্তু তার আগে সাহায্যকারী ভার্ব লিখতে হবে হ্যাজ। দ্য কাপের পরেও হ্যাজ বসবে, তো আমরা এখানে হ্যাজই লিখব। বাই হুম হ্যাজ দ্য কাপ, হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে বিন লিখতে হবে, তাহলে বিন। এরপরে V3 ব্রোকেন দেওয়া আছে V3 এখানে, বাই হুম হ্যাজ দ্য কাপ বিন ব্রোকেন। তাহলে অন্যান্য সেন্টেন্সে আমরা যেরকম দেখেছি যে লাস্টে আমরা প্রিপোজিশন থেকে সাবজেক্ট লিখছি, রাইট? এইখানে কিন্তু আমরা সেই যে প্রিপোজিশনটা এটা আগেই লিখে ফেলেছি, দ্যাটস ওয়াই এখানে আর আমাদের প্রিপোজিশনের কোনো কাজ নেই। তাহলে হু হ্যাজ ব্রোকেন দ্য কাপ, এটার প্যাসিভ আমরা কি লিখবো? বাই হুম হ্যাজ দ্য কাপ বিন ব্রোকেন। ক্লিয়ার? আচ্ছা এবার আমরা দেখি যদি হুম থাকে সেই ক্ষেত্রে আমরা কি লিখব? হু থাকলে বাই হুম লিখবো। তাহলে যদি হুম থাকে সেই ক্ষেত্রে আমরা কি লিখবো? হুম থাকলে লিখবো শুধু হু, হু। যেমন একটা সেন্টেন্স দেখি, হুম ডু ইউ ওয়ান্ট, হুম ডু ইউ ওয়ান্ট। তাহলে হুমের পরিবর্তে কি লিখবো? হু, হু ডু ইউ ওয়ান্ট যেহেতু আছে তার মানে একটু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাহায্যকারী ভার্ব কি হবে? am is are, তাহলে কি বসবে? is, who is। এরপরে V3 wanted by you, who is wanted by you। এখানে ইউ টি কিন্তু সাবজেক্ট ছিল, রাইট? তাহলে সেই ইউ এখানে এখন অবজেক্ট হয়ে গেল। তাহলে আমরা কি পেলাম? whom do you want, এটার প্যাসিভ হবে কি? who is wanted by you। ক্লিয়ার? আচ্ছা এবার আমরা দেখি অন্যান্য যদি থাকে, ডাব্লিউএস কোশ্চেন যদি থাকে সেই ক্ষেত্রে সেগুলো কি হবে? অন্যান্য ডাব্লিউএস কোশ্চেন যা আছে তাই থেকে যাবে, তাদের আর কোনো চেঞ্জ হবে না। যেমন যদি এরকম হয়, হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, তাহলে এখানে আমরা কি লিখবো? এটা যা আছে তাই থাকবে, এটা কোনো চেঞ্জ নাই। তাহলে হুইচ বুক, ডু দেখে বোঝা যাচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে আমি যা লিখবো হুইচ বুক ইজ ওয়ান্টেড বাই ইউ, হুইচ বুক ইজ ওয়ান্টেড বাই ইউ। তাহলে এখানে আমরা দেখলাম যে ডাব্লিউএস কোশ্চেন যদি শুরু হয় তাহলে কেবলমাত্র হুম থাকলে আমরা হু লিখবো, আর হু থাকলে বাই হুম লিখবো। আর অন্যান্য যে সমস্ত ডাব্লিউএস কোশ্চেন থাকবে সেগুলো কিন্তু আমরা চেঞ্জ করবো না, সেটা যা আছে তাই থেকে যাবে। ওকে, তাহলে এইভাবে আমরা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স গুলো চেঞ্জ করে ফেলতে পারবো। এখন আমরা দেখবো ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে করা যায়। ইম্পারেটিভ সেন্টেন্স করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে? ইম্পারেটিভ সেন্টেন্স আমরা জানি, ইম্পারেটিভ সেন্টেন্স বলতে আসলে কি বোঝায়, বা ইম্পারেটিভ সেন্টেন্স কয়ভাবে গঠিত হয়? ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু দুই ভাবে গঠিত হয়, একটা হচ্ছে মূল ভার্ব দিয়ে, আরেকটা হচ্ছে লেট দিয়ে। ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে শুরু হয়? একটা হচ্ছে মূল ভার্ব দিয়ে, মূল ভার্ব দিয়ে শুরু হবে, আরেকটা হচ্ছে লেট দিয়ে শুরু হবে। লেটও একটি ভার্ব। তাহলে এইখানে আমরা প্রথমে দেখব মূল ভার্ব দিয়ে যদি শুরু হয় ইম্পারেটিভ সেন্টেন্স, সেটাকে আমরা কিভাবে প্যাসিভ করব। মূল ভার্ব দিয়ে যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় সেটিকে প্যাসিভ করার জন্য আমাদের যেগুলো করতে হবে, প্রথমে আমরা একটি লেট লিখব। যদি নেগেটিভ সেন্টেন্স হয়, নেগেটিভের ক্ষেত্রে আমরা নট লিখব। নেগেটিভ হলে নট লিখব। কখন? লেটের পরে। আমরা পর্যায়ক্রমে লিখছি যে প্রথমে লেট লিখব, পরে নেগেটিভ সেন্টেন্স হলে নট লিখব, এরপরে অবজেক্ট লিখব, তারপর
বি লিখব, তারপর V3 লিখবো, অর্থাৎ মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম লিখবো। তাহলে এই কয়টি ভাবে কিন্তু আমরা করতে পারি। যেমন আমরা একটা एग्जांपल দেখলে আরো বেশি সহজ হয়ে যাবে। ডু ইট, এটি একটা ইম্পারেটিভ সেন্টেন্স, মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে। তাহলে এইটাকে আমরা যদি প্যাসিভ করতে চাই তাহলে কি করব? প্রথমে কি লিখবো? লেট লিখলাম। 2 নম্বরে নট, যদি নেগেটিভ হয় তো এটা তো নেগেটিভ না, তাহলে নট লিখবো না। এবার 3 নম্বরে অবজেক্ট, অবজেক্ট কোনটি? ইট, তাহলে লেট ইট। এরপরে কি লিখতে হবে? বি লিখতে হবে। অবজেক্টের পরে 4 নম্বরে কি লেখার কথা ছিল? বি। 5 নম্বরে V3, ডু এর V3 কি হয়? ডান। তাহলে লেট ইট বি ডান, লেট ইট বি ডান। ডু ইট, এটা প্যাসিভ আমরা করে ফেললাম, লেট ইট বি ডান। খুব সহজেই কিন্তু আমরা এটা শিখে ফেললাম। এবার আমরা দেখব যদি নেগেটিভ সেন্টেন্স থাকতো তাহলে আমরা কি লিখতাম। এরকম যদি একটা সেন্টেন্স হতো, ডোন্ট মেক আ নয়েজ, এটা একটি নেগেটিভ সেন্টেন্স। তাহলে এটাও প্রথমে আমরা লেট লিখবো, নেগেটিভ হওয়ার কারণে নট লিখবো। এই যে এইখানে যেভাবে আমরা লিখছি সেভাবে কিন্তু চেঞ্জ করছি। তাহলে প্রথমে লেট লিখেছি, তারপরে নট লিখলাম। অবজেক্ট কি আছে? আ নয়েজ, লেট নট আ নয়েজ। এরপরে কি লেখার কথা? বি, তারপরে V3 মেড, লেট নট আ নয়েজ বি মেড। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। এইভাবে কিন্তু আমরা চেঞ্জ করে ফেলতে পারবো। এখন যদি এরকম হয় যে এই ইম্পারেটিভ সেন্টেন্সে দুটি অবজেক্ট রয়েছে, যদি এরকম হয় দুটি অবজেক্ট রয়েছে, একটি ব্যক্তিবাচক একটি বস্তুবাচক অবজেক্ট যদি থাকে, সেই ক্ষেত্রে আমরা কি করব? যেমন যদি এরকম হয় যে বাই মি আ শার্ট, বাই মি আ শার্ট, এখানে কিন্তু দুটি অবজেক্ট রয়েছে, একটি হচ্ছে মি আর একটি হচ্ছে আ শার্ট। এই ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রেও আমরা প্রথমে লেট লিখবো, তারপর নেগেটিভ না হলে তো এখানে প্রশ্ন নাই, 3 নম্বরে কি লিখবো? অবজেক্ট লিখবো। কোন অবজেক্টটি লিখবো? এই অবজেক্টটি হচ্ছে আমরা লিখবো শেষের অবজেক্টটি, শেষের অবজেক্টটি লিখবো। তাহলে এখানে আমরা যদি এখানে লিখে দিই যে লাস্ট অবজেক্ট, বা ব্যক্তিবাচক বস্তুবাচক যে অবজেক্টটি থাকবে সেটা লিখবো। লাস্ট যে অবজেক্টটি থাকবে অথবা বস্তুবাচক যে অবজেক্ট থাকবে সেটি লিখবো, বস্তুবাচক অবজেক্ট যেটি থাকবে সেটি লিখবো। এরপরে কি লিখবো? বি লিখবো, V3 লিখবো। মানে একই, সামান্য একটি চেঞ্জ রয়েছে এখানে, যেহেতু দুইটি অবজেক্ট তাহলে অন্য একটি অবজেক্টকে তো আলাদাভাবে লিখতে হবে। সেই ক্ষেত্রে এবার আমরা কি করব? এখানে 5 নম্বর পর্যন্ত V3 লিখলাম। 6 নম্বরে যে আমরা টি প্রিপোজিশন লিখবো, ফর, প্রিপোজিশন ফর লিখবো, এবং তারপরে বাকি যে অবজেক্ট অর্থাৎ ব্যক্তিবাচক যে অবজেক্ট থাকবে সেটা লিখবো। তাহলে এখানে আমরা এই ব্যক্তিবাচক অবজেক্ট যেটি থাকবে সেটি লিখবো, ব্যক্তিবাচক অবজেক্ট। তাহলে আরেকবার একটু দেখি আমরা। যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্সে দুটি অবজেক্ট থাকে, অর্থাৎ একটি বস্তুবাচক আর একটি ব্যক্তিবাচক, এই যে এখানে যেমন রয়েছে বাই মি আ শার্ট, এখানে বাই একটি বাই মূল ভার্ব, মি একটি ব্যক্তিবাচক অবজেক্ট, আর শার্ট বস্তুবাচক অবজেক্ট। তাহলে এইরকম সেন্টেন্স আমরা যখন প্যাসিভ করব তখন সেক্ষেত্রে প্রথমে লেট লিখবো। যদি সেন্টেন্স নেগেটিভ হয় সেক্ষেত্রে নট লিখবো, না হলে তো নাই। আর তারপর হচ্ছে 3 নম্বরে লাস্টের যে অবজেক্টটি থাকবে অর্থাৎ বস্তুবাচক যে অবজেক্ট থাকবে সেটি লিখবো, বি লিখবো, V3 লিখবো, প্রিপোজিশন ফর লিখবো, দেন অন্য যে অবজেক্টটি থাকবে সেটি লিখবো। তাহলে এটা আমরা কি করে করব? লেট আ শার্ট be bought for me, let a shirt be bought for me। তাহলে এটা আমরা এইভাবে চেঞ্জ করে ফেলতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা দেখব যদি লেট দিয়ে শুরু হয়, যদি লেট দিয়ে শুরু হয় ইম্পারেটিভ সেন্টেন্স, সেই ক্ষেত্রে আমরা কি করব? ইম্পারেটিভ সেন্টেন্স যদি লেট দিয়ে শুরু হয় সেটা কিভাবে চেঞ্জ করব? একই, কিন্তু লেট দিয়ে শুরু হলে, ইম্পারেটিভ সেন্টেন্স লেট দিয়ে শুরু হলে সেটি আমরা কিভাবে করব? সেই ক্ষেত্রেও কিন্তু একইভাবেই আমরা লিখব। যেমন আমরা একটা एग्जांपल যদি এখানে লিখি,
let me do the work, let me do the work। এই সেন্টেন্সটিকে আমরা যখন প্যাসিভ করব সেই ক্ষেত্রে কিন্তু প্রথমে let লিখব, নেগেটিভ হলে নট লিখব, তারপর হচ্ছে ওই শেষের অবজেক্টিভ, এখানে যে লাস্ট যে অবজেক্ট সেটা লিখব, এরপর একটি বি লিখব, V3 লিখব, এইখানে হচ্ছে ফর এর জায়গায় বাই লিখব, ফরের জায়গায় বাই লিখব। অর্থাৎ একটু আগে আমরা যেটা শিখছিলাম যে যদি মূল ভার্ব দিয়ে শুরু হওয়া কোনো ইম্পারেটিভ সেন্টেন্সে দুটি অবজেক্ট থাকে সেই ক্ষেত্রে আমরা যেভাবে চেঞ্জ করব, লেট দিয়ে যদি ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় সেই ক্ষেত্রে আমরা একইভাবে করব, শুধু এইখানে প্রিপোজিশন ফর ছিল সেটাকে আমরা বাই করে দিব। যেমন এখানে আমরা কি লিখব, প্রথমে লেট, লাস্ট অবজেক্ট লিখবো এবার দ্য ওয়ার্ক be done by me। তাহলে এখানে কি দেখা গেল, let me do the work, এটা যদি আমরা প্যাসিভ করি তাহলে let the work be done by me। ক্লিয়ার? তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা দেখা যাচ্ছে যে আমরা কি শিখলাম, যে যদি সেটি মূল ভার্ব দিয়ে শুরু হয় তাহলে কিভাবে চেঞ্জ করা যাবে এটা শিখেছি। যদি একটা সেন্টেন্সে একাধিক অবজেক্ট থাকে সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব সেটা শিখেছি। যদি বাক্যটি লেট দিয়ে শুরু হয় তাহলে কিভাবে করব সেটা আমরা শিখেছি। এখন আমরা আরেকটি চমৎকার এবং খুব ইম্পর্টেন্ট সেন্টেন্স শিখব এবং যেটি খুবই বিতর্কিত, হ্যাঁ, যার কারণে এই সেন্টেন্সটি আমি লিখতে যাচ্ছি। এটা তোমরা সবাই পড়েছো এবং এটা খুবই কমন একটি সেন্টেন্স, হ্যাঁ, যেমন নেভার tell a lie, never tell a lie। এইটা, এই ইম্পারেটিভ সেন্টেন্সটিকে কিভাবে আমরা চেঞ্জ করব, দেখো তোমরা যেটা শিখেছো বা বইয়ে যেভাবে লেখা আছে অধিকাংশ বইয়ে, let not a lie ever be told, এটা আছে না, let not a lie ever be told। অথবা এরকমও লেখা আছে let a lie never be told, এভাবে লেখা আছে। এই দুইভাবে কিন্তু প্রায় সকল বইয়ে লেখা আছে, কিন্তু এই দুটি আনসারই ভুল, এই দুটি আনসারই কিন্তু ভুল। কারণ এটা কেন ভুল আমি সেটা বলে দেব। এটার এক্সাক্ট আনসারটা হবে let a lie be never told, be never told। অথবা যদি let not দিয়ে করতে চাও তাও করা যাবে, let not a lie be, এখানে এবার এভার হয়ে যাবে, এভার told। একটু খেয়াল করো আসলে প্রবলেমটা কোথায় ছিল। এখানে কিন্তু let a lie never be told আর আমি লিখেছি let a lie be never told, অর্থাৎ এই নেভারটাকে বি এর পরে লিখেছি আমি। এইখানে ছিল let not a lie ever be told, আমি লিখেছি let not a lie be ever told। অর্থাৎ পার্থক্যটা হচ্ছে যে এই নেভার বা এভার এটাকে আমরা বি ভার্বের পরে লিখেছি আর বইগুলোতে বি ভার্বের আগে লেখা আছে। এখন এইটা কেন ভুল, কারণ হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি একটা টার্ম আছে, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, এগুলো কিন্তু একটা অ্যাডভার্ব, তোমরা জানো নেভার, এভার, অলওয়েজ, অকেশনালি, হ্যাঁ, এগুলো সবই অ্যাডভার্ব। তো এই অ্যাডভার্বগুলোর নাম রয়েছে, সেটি হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। এই অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সির অবস্থান হচ্ছে, একটি বাক্যে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সির অবস্থান হচ্ছে বি ভার্বের পরে এবং মূল ভার্বের আগে। বি ভার্বের পরে এবং মূল ভার্বের আগে বসবে এই অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি গুলো। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি কোনগুলাকে বলা হয় আমি কয়েকটা লিখে দিই। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি,
এগুলো হচ্ছে যেমন অলওয়েজ, নেভার, এভার, often, rarely, seldom, frequently, occasionally, এরকম আর কয়েকটি রয়েছে। তাহলে এইগুলোকে বলা হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। এই অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সির অবস্থান হচ্ছে কোথায়? বি ভার্বের পরে এবং মূল ভার্বের আগে। এটি যেহেতু একটি বিতর্কিত বিষয়, যেটা আমি একটু রেফারেন্স দিয়ে দিচ্ছি। এই অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সির এই বিষয়টি, এই টার্মটি আমরা পাবো হচ্ছে প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার, এজে থমসন অ্যান্ড এভি মার্টিনেট ওনাদের লেখা এই বইটিতে, প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার। এই বইয়ে কিন্তু অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি এবং তাদের অবস্থান সম্পর্কে আলোচনা করা আছে। তাহলে সেখান থেকে আমরা দেখে নিতে পারবো যদি কোনো প্রকার কোনো সন্দেহ থাকে। এনিওয়ে, তাহলে এখানে আমরা পেয়ে গেলাম যে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি গুলা কি এবং কেন এই সেন্টেন্স দুটি ভুল এবং কেন এখানে এটি ঠিক আছে। তাহলে নেভার টেল আ লাই, এটা যদি আমরা করতে চাই তাহলে লেট আ লাই বি নেভার টোল্ড লিখব এখন থেকে, অথবা লেট নট আ লাই বি এভার টোল্ড লিখব। ক্লিয়ার? তাহলে এবার আমরা এই ব্যতিক্রম কিছু সেন্টেন্স দেখছি ইম্পারেটিভ সেন্টেন্সে, কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ হয়। এরকম কিছু ডিফারেন্ট টাইপের সেন্টেন্স রয়েছে। যেমন আমি প্রথমে লিখেছি টেল হিম টু কাম, টেল হিম টু কাম। এখানে আমরা প্যাসিভ কি করেছি? হি শুড বি টোল্ড টু কাম, হি শুড বি টোল্ড টু কাম। এখানে হিমটা সাবজেক্ট হয়েছে হি, শুড বি আনা হয়েছে টেলের পাস্ট পার্টিসিপল টোল্ড, এবং টু কাম যেটা এটা রয়ে গিয়েছে। তাহলে এটা কিন্তু ডিফারেন্ট একটু, হ্যাঁ, ব্যতিক্রম। তাহলে টেল হিম টু কাম, হি শুড বি টোল্ড টু কাম। আবার যদি লেখা হয় শুধু কাম হেয়ার, তাহলে এটা আমরা কি করতে পারি? ইউ আর রিকোয়েস্টেড টু কাম হেয়ার, ইউ আর রিকোয়েস্টেড টু কাম হেয়ার। কিপ ইউর প্রমিস, কিপ ইউর প্রমিস, ইউর প্রমিস শুড বি কেপ্ট, ইউর প্রমিস শুড বি কেপ্ট। এখানে কিন্তু শুড বি টার্মটা আমরা ইউজ করছি। Put up a tent here, এটা কিন্তু একবারই ব্যতিক্রম। দেখো যে put up a tent here, এখানে আমরা কি লিখেছি? have a tent put up here, have a tent put up here। এগুলো আসলে এই যে বিশেষ করে 4 নাম্বার যেটা লিখেছি, এটা একেবারেই অ্যাডভান্স লেভেলের। এটা তোমরা যারা স্কুলে বা ইন্টারমিডিয়েট পড়ছো তাদের জন্য আসলে এগুলো না। যারা বিশেষ করে দেখা যাচ্ছে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যারা আসলে অ্যাটেন্ড করছে তাদের জন্য এগুলো ঠিক আছে। তো ওভারঅল চিন্তা করে সবার জন্যই আলোচনাটা রাখছি। আমরা হয়তো আগামী পার্টগুলোতে আরো বেশি এরকম ডিফারেন্ট টাইপের দেখবো, যেগুলো আমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কাজে লাগবে। তো এনিওয়ে, এখানে আমরা এই ব্যতিক্রম কিছু দেখলাম। তাহলে এইটা ছিল ইম্পারেটিভ সম্বন্ধে মোটামুটি আজকে। তাহলে আজকের আলোচনা আমরা এই পর্যন্তই শেষ করব। Thank you very much for being connected with Virtual School. I will be with your learning journey coming soon with the next topic and next part. Allah Hafiz.